আসসালামু আলাইকুম। আজকে চলুন একটা অন্যরকম যাত্রার গল্প শোনা যাক। এই আধুনিক সময়ে একটা তীর্থযাত্রা ঠিক কেমন হয়, চলুন ঢাকা থেকে মক্কা পর্যন্ত পুরো ভ্রমণটা ধাপে ধাপে দেখি। তো প্রশ্নটা হচ্ছে, আজকের দিনে ঢাকা থেকে মক্কায় একটা পিলগ্রিমেজ বা তীর্থযাত্রা ঠিক কেমন হয়? চলুন এই পুরো জার্নিটার ভেতর দিয়ে গিয়েই আমরা উত্তরটা খুঁজে বের করি। যে কোনো বড় যাত্রার শুরুতেই তো একটা উত্তেজনা কাজ করে, তাই না? আর এই যাত্রা শুরুটা হয়েছিল ঢাকার সেই চিরচেনা ব্যস্ততা আর প্রস্তুতির মধ্য দিয়েই। এটা শুধু একটা শারীরিক ভ্রমণ নয়, বরং একটা গভীর আধ্যাত্মিক যাত্রারও প্রথম ধাপ। তো প্রস্তুতি শেষে আসল জার্নিটা শুরু হলো। আর প্রথম ধাপ অবশ্যই এয়ারপোর্ট। এখানে সব লজিস্টিক্স আর ফর্ম্যালিটিজের শুরু। এয়ারপোর্টে তো কয়েকটা ধাপ পার হতে হয়, তাই না? প্রথমে হলো ব্যাগ চেক ইন করা, যেখানে লাগেজগুলো জমা দেওয়া হয়। এরপর বোর্ডিং পাসটা হাতে নিতে হয়, যেটা প্লেনে ওঠার জন্য জরুরি। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা ইমিগ্রেশন। এখানে সব কাগজপত্র যাচাই করে দেশ ছাড়ার অনুমতি মেলে। এই তিনটা ধাপ শেষ হলেই আপনি ফ্লাইটের জন্য পুরোপুরি প্রস্তুত। এই জার্নিতে বাহন হিসেবে ছিল ইজিপ্ট এয়ারলাইন্স। এক এয়ারলাইন্সে তো এক রকম সার্ভিস, এক রকম অভিজ্ঞতা, তাই না? প্লেন যখন আকাশে ওড়ে তখন কিন্তু একটা অন্যরকম অনুভূতি হয়। মনে হয় যেন নিচের পৃথিবীর সব ব্যস্ততা, সব চিন্তা পেছনে ফেলে এলাম। তখন আর ফর্মালিটির কথা মাথায় থাকে না, শুধু মনে হয় কখন গন্তব্যে পৌঁছাবো। আর লম্বা ফ্লাইটের জার্নিতে কিছুটা রিফ্রেশমেন্ট তো দরকারি। মেনুতে ছিল সিম্পল কিছু আইটেম, একটু সালাদ, সাথে কফি বা জুস, আর কিছু ফল। এই ছোটখাটো ব্যাপারগুলোই কিন্তু জার্নিটাকে আরামদায়ক করে তোলে। অবশেষে দীর্ঘ সময় পর প্লেনটা যখন সৌদি আরবের মাটি স্পর্শ করল, সে এক অসাধারণ মুহূর্ত। সবাই নামলেন জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে। সারা দুনিয়া থেকে আসা হজ আর ওমরা যাত্রীদের জন্য এটাই তো প্রধান গেটওয়ে। তবে জার্নি কিন্তু এখানেই শেষ না। প্লেন থেকে নামার পর আবার নতুন প্রক্রিয়া। প্রথমে টার্মিনালে ঢোকা, তারপর লম্বা লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশন পার হওয়া, আর শেষে কাস্টমস। জেদ্দা এয়ারপোর্টে অবশ্য এই পুরো ব্যাপারটা বেশ গোছানো, তাই যাত্রীদের খুব একটা ভোগান্তি হয় না। আচ্ছা, এয়ারপোর্টের সব কাজ শেষ, ফ্লাইট শেষ, আনুষ্ঠানিকতাও শেষ। এবার শুরু হলো যাত্রার একদম ফাইনাল লেগ, মানে স্থলপথে মক্কার দিকে এগিয়ে যাওয়া। এই সময়টা মনের ভেতর উত্তেজনাটা কিন্তু আরও বেড়ে যায়। এয়ারপোর্ট থেকে বের হয়েই দেখা গেল বাস অপেক্ষা করছে। এই বাসটাই তীর্থযাত্রীদের নিয়ে যাবে সেই পবিত্র শহর মক্কার দিকে। বুঝতেই পারছেন তখন মনের ভেতর উত্তেজনা কেমন কাজ করছিল। গন্তব্য যে আর মাত্র কয়েক ঘন্টার পথ। যখন আপনি আপনার বহু প্রতীক্ষিত গন্তব্যের একদম কাছে চলে আসেন, তখন কেমন লাগে? মনের ভেতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খায়। পথের শেষে আসলে কি অপেক্ষা করছে? আর তারপর অবশেষে সেই মুহূর্তটা এলো। মক্কার মাটিতে পা রাখার সাথে সাথেই যেন পুরো জার্নির ক্লান্তিটা এক নিমিষে গায়েব হয়ে গেল। তখন আর কোনো দৌড়ঝাঁপ নেই, শুধু চারপাশের পবিত্রতাটা অনুভব করার পালা। তীর্থযাত্রীদের জন্য থাকার ব্যবস্থাটাও ছিল দারুণ। হোটেলটা ছিল হারাম শরীফের একদম কাছে, মানে প্রার্থনার জন্য খুবই সুবিধা। আর রুমটা ছিল 5 বেডের। দেখেই বোঝা যায় বেশিরভাগই গ্রুপে বা পরিবারের সাথে এই পবিত্র যাত্রায় আসেন। তো এভাবেই ঢাকা থেকে যে লম্বা একটা জার্নি শুরু হয়েছিল, মক্কার হোটেলে পৌঁছানোর মাধ্যমে তার একটা সমাপ্তি ঘটল। ফ্লাইট, বাস, এয়ারপোর্টের ফর্ম্যালিটি সব কিছু পেরিয়ে আসা। হাজার হাজার মাইলের এই শারীরিক যাত্রাটা তো শেষ হল, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? বাইরের পৃথিবীর পথ চলা যেখানে শেষ হয়, ভেতরের আধ্যাত্মিক যাত্রাটা কি ঠিক সেখান থেকেই শুরু হয়?